বন্ধুরা, রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে কুমার দেবীপ্রসাদ তার বাবাকে বলে, বাবা মশাই, আমি আর এই রাজবাড়িতে কোণঠাসা হয়ে থাকতে পারছি না, তাই আমি আজ গোড়া সাহেবকে ডেকেছি। যা পরিকল্পনা করার আমি ওনার সাথে করব। দেবীপ্রসাদের বাবা বলে, কোণঠাসা হয়ে থাকতে আমারও কি আর ভালো লাগে? দেখো, যা ভালো মনে হয় করো, তবে হ্যাঁ, সবটাই ভেবেচিন্তে সাবধানে করতে হবে। এদিকে দেখানো হয় রাজরানীকে খুব সুন্দর করে বৌভাতের সাজে সাজিয়ে দেওয়া হয়েছে। সবাই ওখান থেকে চলে গেলে রাজরানীকে একলা পেয়ে ফুল্লরা এসে রাজরানীকে বলে, যুবরাজ আপনাকে দোতলার ওই দিকটাই ডাকছে। কথাটা বলে ফুল্লরা ওখান থেকে চলে যায়। রাজরানী মনে মনে বলে, যুবরাজ আমায় ডাকছেন? না না, এটা নিশ্চয়ই মিথ্যে কথা, ওরা আমাকে ঠকাচ্ছে। যুবরাজ আমাকে যতই ডাকুক না কেন, আমি এখান থেকে কোথাও যাব না। একটু পরে সবাই তো আমাকে ওনার কাছেই নিয়ে যাবেন। কথাটা বলেই রাজরানী নিজেকে শান্ত করে, কিন্তু না, তার ভেতরে টানাপোড়েন চলতে থাকে। বারবার মনে হয়, যদি সত্যি সত্যি যুবরাজ আমাকে ডেকে থাকেন, যদি সত্যি সত্যি আমাকে বলার জন্য ওনার কোনো কথা থেকে থাকে। রাজরানী তখন মা ভবানীর কাছে প্রার্থনা করে বলে, আমি এখন কি করব মা? একদিকে ফুল্লরা এসে বলে গেল যুবরাজ আমায় ডাকছেন, অন্যদিকে ওরা আমাকে ঠকাচ্ছে না তো? কেন আমার মনের ভেতরে এমন টানাপোড়েন চলছে? এখন আমি কি করব? নানান সংশয় টানাপোড়েন নিয়েই রাজরানী সিদ্ধান্ত নেয় সে দোতলায় যাবে। যদি যুবরাজ সত্যিই ডেকে থাকে, তাই একবার উকিদের সাথে দেখে আসবে সত্যিই তাকে যুবরাজ ডাকছে কিনা। রাজরানী দোতলার দিকে যেতে চাইলেই দাসীদের মুখোমুখি তাকে পড়তে হয়। দাসীরা তার কাছে জানতে চায় কিছু লাগবে কিনা। রাজরানী বলে, না, কিচ্ছু লাগবে না। এরপরে রাজরানী মা ভবানীর কাছে প্রার্থনা করে বলে, দেখো মা, আর যেন কারো মুখোমুখি না হতে হয়। এবারে রাজরানী দোতলায় উঠে যায়। অন্যদিকে ফুল্লরা মনে মনে ভাবতে থাকে, তোমাকে তো মুখোমুখি হতেই হবে, শুধু এক দুজনের না, সবার। আমি বাড়ির প্রত্যেককে এখানে রাখবো। আগে যাই, পিসি ঠাম্মি আর আমাদের ঈশ্বরীদিকে ডেকে আনি। এই বলে ঈশ্বরী আর পিসি ঠাম্মিকে ডাকতে যায় ফুল্লরা। রাজরানী দোতলায় উঠে যায়। দোতলায় উঠতেই রাজরানীর কানে ভাসে গানের সুর, নাচের শব্দ। উকিদের দেখেন নিচে বাইজিরা নাচ করছে, আর সেই সাথে কুমার দেবীপ্রসাদ প্রমোদ করছেন। এইসব দৃশ্য দেখে রাজরানীর চোখ বড় বড় হয়ে যায়। তখনই সেখানে খপ করে কেউ একজন রাজরানীর হাত টেনে ধরে। রাজরানী দেখতে পায় যুবরাজ তার হাত শক্ত করে ধরে আছে। রাজরানী কিছু বলতে চাইলে যুবরাজ বলে, চুপ, একটাও কথা নয়, আমার সাথে এসো। এই বলে রাজরানীকে ওখান থেকে টানতে টানতে যুবরাজ অন্য পথ দিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এদিকে ফুল্লরা ঈশ্বরী আর পিসি ঠাম্মিকে টেনে নিয়ে আসেন সেখানে। কিন্তু ফুল্লরা পিসি ঠাম্মিকে এনেই দেখে ওখানে কেউ নেই, রাজরানী নেই। পিসি ঠাম্মি বলেন, কি রে ফুল্লরা, তুই শুধু শুধু আমাকে এতগুলো সিঁড়ি ভাঙিয়ে এখানে নিয়ে আসলি? ঈশ্বরী বলে, তাই না তাই, মনে হয় আমাদের আর কোনো কাজ নেই। এই ফুল্লরা না কোনো কাজের নয়। পিসি ঠাম্মি আর ঈশ্বরী ফুল্লরাকে বকাঝোকা করে ওখান থেকে চলে যায়। আর ফুলি তখন কাঁদতে থাকে, একটু আগেই তো এখানে দেখেছিলাম, দূর বাবা, ভালো লাগে না, কোথায় আরও ভাবলাম ওকে হাতে নাতে ধরবো। এই বলে ফুল্লরাও ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। অন্যদিকে যুবরাজ রাজরানীকে বলে, আপনি কোথায় গিয়েছিলেন, আপনার কোনো ধারণা আছে? ওইটা কুমার দেবীপ্রসাদের প্রমোদখানা। ওইখানে যদি আপনাকে কেউ দেখে নিত, আপনার কি সম্মান বলে কিছু থাকতো? আপনাকে কতটা অপমান করা হতো আপনি কি ভাবতে পারছেন? এটা আপনার গ্রাম নয়, এটা রাজবাড়ি। এখানে যে সবাই আপনার নামে ধন্য ধন্য করবে তা তো নয়। এমনিতেই পিসি ঠাম্মি, ঈশ্বরী আর অনেকে আছে যারা সবসময় আপনার খুঁত ধরার জন্য উঠে পড়ে লেগেছে। আর এমন দৃশ্য দেখলে সবাই আপনাকে কতটা অপমান করত। রাজরানী বলে, যুবরাজ, আমি তো শুনলাম আপনি আমাকে ওখানে ডেকেছেন, আর সেজন্য তো আমি গিয়েছিলাম। যুবরাজ বলে, শোনো, আমাদের একটা নিজস্ব ঘর আছে। তোমার সাথে যদি আমার কোনো ব্যক্তিগত কথা বলার হয়, আমি এই ঘরে বলবো। আমি তোমাকে ওই বাইজিখানায় নিয়ে যাব না, বুঝতে পেরেছো? যুবরাজ রাজরানীর ওপরে অনেক চিৎকার চেঁচামেচি করে। যুবরাজ রাজরানীকে বলে, তোমাকে কেউ বললো আর তুমি বিশ্বাস করে ওখানে চলে গেলে? তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই? এই তো, জল না থাকলে থোড়ের জল দিয়ে তুমি পোলাও রান্না করতে পারো, আর এই বিষয়ে তোমার কোনো বুদ্ধি ছিল না, কোনো বোধ বুদ্ধি কাজ করেনি। রাজরানী বলে, আমি একটু একটু বুঝতে পেরেছিলাম। যুবরাজ বলে, তুমি বুঝতে পেরেও গিয়েছিলে? রাজরানী বলে, আসলে আমি ভেবেছিলাম আপনি যদি সত্যি আমাকে ডাকেন, আপনি আমাকে ডাকবেন অথচ আমাকে পাবেন না, এমনটা তো হতে পারে না। রাজরানীর কথা শুনে যুবরাজ স্তম্ভিত হয়ে যায়। যুবরাজ মনে মনে ভাবতে থাকে, কি আমি দেখেছি, এই ভেবে সব মনের টানাপোড়েন উপেক্ষা করে রাজরানী আমার কাছে ছুটে এসেছিল, শুধুমাত্র আমি ডেকেছি সেই কথা শুনে। রাজরানী যদি কখনো আমাকে ডাকে, আমিও কি সব টানাপোড়েন সব কিছু ফেলে তার ডাকে এইভাবেই ছুটে আসতে পারবো? যদি সেই একই সময় পুটি আমাকে কান্তদাদা বলে ডাকে, আমি কি পারবো রাজরানীর কাছে আসতে? রাজরানীর কথা শুনে যুবরাজের মনের ভেতরে উথাল পাথাল ঝড় চলতে থাকে।
যুবরাজ পুটির কথা ভাবতে থাকে। পুটির সাথে ছোটবেলায় তার বিয়ে ঠিক হয়েছিল, আর তারপরেই পুটির লগ্নভ্রষ্টা হওয়ার পরেই যুবরাজ তার দায়িত্ব নিয়েছিল। যদিও এখন যুবরাজের কাঁধে এই নাটোর রাজবাড়ির দায়িত্ব। একদিকে তার ছোটবেলার ভালোবাসা, অন্যদিকে এই নাটোর রাজবাড়ি। এই সব কিছু মিলেমিশে যুবরাজ এই রাজবাড়ির সিদ্ধান্তেই, রাজবাড়ির মঙ্গলের জন্যই রাজরানীকে বিয়ে করেছেন। আর আজ রাজরানী তার স্ত্রী, কিন্তু আজও তার মনের কোণায় কোথাও না কোথাও পুটি ঠিকই বাস করে। তাই তার প্রতি রাজরানীর এত ভালোবাসা দেখে যুবরাজ মনে মনে অপরাধ বোধ করেন। যুবরাজ মনে মনে ভাবেন, আমি তো রাজরানীকে পুটির ব্যাপারে কিছুই বলিনি, আমার তো ওনাকে সবটা জানিয়ে দেওয়া উচিত। তখনই ঘরে আসে পিসেমশাই। পিসেমশাই এসে যুবরাজ আর রাজরানীকে দেখে বলে, আরে এই দেখো, তুমি শুধু শুধু চিন্তা করছিলে, আমি বললাম না আমাদের যুবরাজ এখানে থাকবে। তখনই সেখানে সত্য আসে। সত্য এসে বলে, আচ্ছা কান্ত দাদা, এই যে তুমি যখন তখন লুকিয়ে লুকিয়ে বৌঠানের সাথে দেখা করছো, এটা তো ভারী বিপদের কথা। পিসেমশাই বলে, ও বাবা, এতে আবার বিপদের কি আছে, আমিও তো। তখনই পিসিমণি পিসেমশাইকে থামিয়ে দেন, বলেন, হয়েছে হয়েছে, এবার চলো তো সবাই, চলো, বাহিরে লোকজন আসতে শুরু করেছে, তোমাদের সবাইকে দেখবে। পিসেমশাই যুবরাজকে ওখান থেকে নিয়ে যায়। ইন্দু বৌঠান এসে রাজরানীকে বলে, কি হয়েছে, মুখটা এমন গোমরা লাগছে কেন, মনে হচ্ছে মনে কালো মেঘ জমেছে, কিছু কি হয়েছে? রাজরানী তখন মনে মনে বলতে থাকে, উনি আমার মনের টানাপোড়ন না বোঝেই শুধু শুধুই আমাকে বকলেন। ঠিক আছে, এই যে আমি মুখে কুলো পাটলাম, আমি আর একটাও কথা বলবো না। দেখি এবার আপনি আমাকে কি করে বকেন, আমার যদি কোনো দোষ না পান আমাকে বকতেও পারবেন না। রাজরানীর বড্ড অভিমান জমেছে, কারণ এর আগে ভবানীর সাথে এমন চিৎকার করে কেউ কথা বলেনি। কারণ ভবানী কি তার মা বাবার অবাধ্য সন্তান নাকি যে এমন চিৎকার করে কথা বলবে? এই প্রথমবার যুবরাজ তার সাথে এইভাবে চিৎকার করে কথা বলেছে। তাই তো অভিমানী রাজরানী মুখটাকে গোমরা করে রেখেছে। এরপর দেখানো হয় সেখানে আসে নাচের দল। নাচ গান আনন্দে পুরো রাজবাড়িকে মাতিয়ে তুলেছে। নাচের আসরে যুবরাজ আর চোখে বারবার রাজরানীর দিকে তাকাচ্ছে। অন্যদিকে রাজরানী যুবরাজকে দেখে মুখ ফুলিয়ে অন্যদিকে তাকায়। রাজরানী মনে মনে বলে, কি হয়েছে, এখন আবার আমাকে কেন দেখা হচ্ছে? বিনা কারণে আপনি আমাকে বলেছেন আমি আপনার দিকে তাকাবো না, আর কোনো কথাও বলবো না। আপনি ভবানীকে এখনো চেনেন না। তখনই ইন্দু বৌঠান বলে, কি গো, আমার দেবর বারবার তোমার দিকে তাকাচ্ছে, আর তুমি দেখে একবারও তাকাচ্ছ না, এমন মুখটাকে ফুলিয়ে রেখেছো কেন, মনে কি মেঘ জমেছে? রাজরানী বলে, কি আর বলবো বলো, উনি তো বিনা কারণে আমাকে বকেছে। ইন্দু বৌঠান বলে, ও বকুনি খেয়েছো? তো কেন বকুনি খেয়েছো শুনি? রাজরানী বলে, কোনো কারণ নেই, এমনিতেই উনি আমাকে বকেছেন, আর সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ওনার সাথে একটাও কথা বলবো না। এটা শুনে ইন্দু বৌঠান মিটমিট করে হাসতে থাকে। নতুন বড় বউয়ের এমন খুনসুটি তারও বেশ ভালোই লাগছে। ওর দেখানো হয় রাজরানীর শাশুড়ি মা তাকে বলে, নাচের দলের জন্য উপহার সামগ্রী রাখা হয়েছে, তুমি নিজের হাতে ওদেরকে দিবে এসো। রাজরানী তাদেরকে উপহার সামগ্রী দেয়, আর এরপরেই নাচের দলকে ওখান থেকে যেতে বলে পিসি ঠাম্মি। তখনই রাজরানী বলে, না, সব উপহার এখনও দেওয়া হয়নি, আগামী পর্বে হয়তো রাজরানী এই নাচের দলকে আরও দামি উপহার দেবে। কারণ আমরা সবাই জানি রানী ভবানী অনেক দান করতেন, এবং তিনি দান করতে ভালোবাসতেন, দুঃখী গরিব মানুষদের সহায়তা করতেন। বন্ধুরা, কি হতে চলেছে রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।